হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? নতুন ব্লগে স্বাগতম। শুরু হচ্ছে আরেকটি জার্নি। এবারের গন্তব্য পৃথিবীর সবথেকে পূর্বের একটি দেশ। আমরা যখন ছোটোবেলায় ব্যাকরণ পড়ছি তখন একটা দেশের নাম আমরা খুব শুনতাম, সেটা হচ্ছে নিশীথ সূর্যোদয়ের দেশ। তো যেখানে যাচ্ছি এই দেশটা অনেক কারণেই বিখ্যাত। প্রথম হচ্ছে মাউন্ট ফুজি। রবীন্দ্রনাথ ঠাকুর একবার এই মাউন্ট ফুজি দেখতে গিয়েছিলেন। তো দেখার পরে উনি এই মাউন্ট ফুজির সৌন্দর্যে বিস্মিত হয়েছিলেন। এর পাশাপাশি আরও অনেক কিছু কারণেই ওই দেশটি বিখ্যাত, যেমন সামুরাই, তাদের সেই বিখ্যাত পোশাক এবং দুটো সোর্ড, অ্যামেজিং। এছাড়াও রয়েছে অ্যানিমে কালচার, যেটা ইয়াং জেনারেশনের মধ্যে খুবই পপুলার। পাশাপাশি তাদের ঐতিহ্যবাহী পোশাক কিমোনো তো রয়েছেই। সো বুঝতে পারছেন কোথায় যাচ্ছি? যদি জানেন তাহলে কমেন্ট করে জানান। সো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি যাচ্ছি জাপান। সো জাপান কেন যাচ্ছি সে সম্পর্কে একটু বলি। সো এবারে আমার এই জাপান ট্রাভেলটা কোনো ট্যুরিস্টিক ট্রাভেল না। সো এটা বেসিক্যালি একটা বিজনেস ট্রিপ। সো জাপানে আপনারা সবাই জানেন আমি যেহেতু লাইফ ইন্স্যুরেন্সে কাজ করি, তো জাপানে এবার একটা ইন্টারন্যাশনাল সেমিনার হচ্ছে। সেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকেই অনেক রিপ্রেজেন্টেটিভকে ডাকা হয়েছে তাদের কান্ট্রিকে রিপ্রেজেন্ট করার জন্য। সো এবার আমি বাংলাদেশ থেকে সিলেক্টেড হয়েছি, সেখানে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করব এবং বাংলাদেশ সম্পর্কে একটা প্রেজেন্টেশনও দিতে হবে। আশা করি এই ট্যুরটা খুব ভালো হবে। পাশাপাশি চেষ্টা করব জাপানের বিভিন্ন জায়গা দেখার জন্য যতটুকু সম্ভব। তো এয়ারপোর্টে চলে আসলাম। এয়ারপোর্ট অথরিটি আসছে অলরেডি আমাকে রিসিভ করার জন্য। তো এখন যাচ্ছি চেক ইন করতে। ইমিগ্রেশন ডান, এখন যাচ্ছি লাউঞ্জে একটু রিল্যাক্স করতে। এয়ার লঞ্চে এসে রিল্যাক্স করতেছি। এখানে আসলে সবসময় ভালো লাগে। আর এখানে আমি খুব ডিটেলস কোনো ব্লগ বানাচ্ছি না, কারণ এটা নিয়ে আমার একটা ডিটেলস ব্লগ আছে, যেটা চাইলে এখানে বা এখানে দেখতে পারেন। সো এবার আমি আমার এই জাপান ভ্রমণ সম্পর্কে আপনাদেরকে একটু বলি। সো আমি যাচ্ছি ঢাকা থেকে টোকিও, বাট আমি যাচ্ছি চায়না ইস্টার্ন এয়ারলাইন্সে। সো এখানে আমার দুইটা স্টপ ওভার আছে, একটা হচ্ছে কুনমিং এবং একটা হচ্ছে সাংহাইতে। সো অনেকেই বলতে পারেন যে ঢাকা থেকে তো টোকিওর ডিরেক্ট ফ্লাইট আছে, তো আমি কেন এই স্টপ ওভার ফ্লাইটটা চুজ করলাম? প্রথম কারণ হচ্ছে আমি যদি ডিরেক্ট ফ্লাইট ইউজ করতাম তাহলে সেটা একটু প্রাইস বেশি পড়তো, আর চায়না ইস্টার্নের এই ফ্লাইটটা একটু ইকোনমিক্যাল। সো এখানে আমার ঢাকা থেকে নাইতা আমার রিটার্ন এয়ার টিকিট পড়েছে অ্যারাউন্ড 60,000 টাকার মতো। আর তার থেকে বড় কারণ হচ্ছে আমি অ্যাটলিস্ট চায়নার দুইটা এয়ারপোর্ট দিয়ে যেতে পারবো। সো চায়নার দুইটা এয়ারপোর্ট দেখতে পারবো, আপনাদেরকেও দেখাতে পারবো। সো সেটাই মেইন রিজন। চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের বোর্ডিং পাসে একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করলাম। সো এই বোর্ডিং পাসে আপনি কোন এয়ারপোর্ট থেকে ফ্লাই করতেছেন সেটা লেখা থাকে না। সো এছাড়া আমি এর আগে অনেক এয়ারলাইন্স থেকে ফ্লাই করেছি, তো সেখানকার বোর্ডিং পাসগুলোতে আপনি কোন এয়ারপোর্ট থেকে ফ্লাই করতেছেন সেটা একটা ইনফরমেশন থাকে। বাট সামহাও চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের এই বোর্ডিং পাসে সেটা নাই। সো আমার কাছে দুইটা বোর্ডিং পাস আছে, কোনোটাতেই নেই। ভেরি ইন্টারেস্টিং। সো লঞ্চের রিল্যাক্স শেষে আমি এখন যাচ্ছি বোর্ডিং করতে। সো আমার গেট নাম্বার হচ্ছে 8, সোজা হাঁটতেছি। বোর্ডিং ডান, আমি এখন যাচ্ছি প্লেনে উঠতে। দেখা হবে একদম প্লেনে। সিটে বসে পড়লাম, উইন্ডো সিট। এটার লেগ স্পেস বেশ ভালো, তবে ফ্রাস্ট্রেটিং বিষয় হচ্ছে যে সামনে এটার কোনো ইনফোটেনমেন্ট সিস্টেম নাই।
তো আড়াই ঘন্টার ফ্লাইটটা খুব বোরিং যাবে। Close boarding，先生，请你在飞行全程中不得使用锂电池移动电源，也不得为移动电源充电。感谢您的。চলে আসলাম চায়নার কুনমিং এয়ারপোর্টে। ফাইনালি মেড ইট টু চায়না। ভাই আমার সাথে আজকে ট্রাভেল করতেছে। ভাই আপনার নামটা জানি কি? পাবলো। আমরা একসাথে ঢাকা থেকে কুনমিং আসলাম। এরা কি কাজে লাগে দেখতে হবে। চায়নার ফরম্যাটে শেষ করলাম। তো এখানে যেহেতু আমি ট্রান্সফার করতেছি, তো সেহেতু আমার এখানে কোনো ভিসার প্রয়োজন ছিল না, বাট এখানে একটা টেম্পোরারি পারমিট নিতে হয়েছে। তো শুরুতেই আমাকে একটা এম্বার্কেশন ফর্ম ফিল আপ করতে হয়েছে। সেটা ফিল আপ করার পরে তারপর আমাকে যে টেম্পোরারি পারমিট এরিয়া আছে ওখানে আমি গেছি। ওখানে যাওয়ার পর আমার পাসপোর্ট স্ক্যান করছে, করার পর পাসপোর্টে একটা সিল দিছে। এরপরে সেখান থেকে আমি ইমিগ্রেশন কমপ্লিট করে বের হয়ে আসছি। তো এখন আমার নেক্সট ফ্লাইটের উদ্দেশ্যে যাচ্ছি। নেক্সট ফ্লাইট হচ্ছে সাংহাই। তো এখন সেদিকে যাচ্ছি। তো সবার আগে আমাকে গেট খুঁজতে হবে। সো ইমিগ্রেশন কমপ্লিট করার পরে আরেক প্রকার লাগেজ চেক হইলো, বা সেটা মেশিন চেক, খুব বেশি প্রবলেম হয় না। এই এয়ারপোর্টটা বেশ কনফিউজিং, কারণ আমি যেহেতু এখন সাংহাই যাব, তাই আমি ভাবছিলাম যে আমি তো ডোমেস্টিক এতে যাব, কিন্তু আমাকে তারা বললো যে এখন এলিভেটর করে উপরে যেতে হবে। তো সেটাখানে আমি উপরে যাচ্ছি। এখানেও বাংলাদেশিরা একটা ব্যবসা করতেছে। আমি যখন আসলাম তখন আমাকে একজন বাঙালি এসে বললো যে তাদের নাকি এখানে একটা হোটেল আছে, তো যেখানে বাঙালি খাবার পাওয়া যায়। তো সেটা আমাদেরকে বললো আর কি। নট ব্যাড। 是出发大厅吗？我们就从出发大厅那个，他们你看里面它是有全季酒店的。
但是拳击不怎么好出，是吧？贵。贵还不好出啊。拳击有点老品牌了，之前没看过，就是拳击。到了这边。This way. এগুলো হচ্ছে ডিউটি ফ্রি শপ। সো আমি এখন আমার ডিপার্চারের গেটটা খুঁজতেছি। হাঁটতেছি আর খোঁজার চেষ্টা করতেছি কোথায় আমার সিকিউরিটি গেট, বাট ফার্স্ট গ্ল্যান্স চায়নার কুনমিং এয়ারপোর্ট অনেক সুন্দর, ভালো লাগছে, বিউটিফুল ডেকোরেশন। সো আরেক রাউন্ডের সিকিউরিটি চেক হইল। সো আই এম অল ডান ফর সাংহাই এয়ারপোর্ট। সো এখন আমার গেট নাম্বার খুঁজতে হবে, প্লাস লঞ্চে যাব। সো সেটা এখন খুঁজে বের করার পালা। কুনমিং এয়ারপোর্টটি এত বড় হবে এটা আমি ভাবি নাই। আসার পর থেকে শুধু লঞ্চের জন্য ঘুরতেছি, এক ফ্লোর থেকে আরেক ফ্লোরে যাচ্ছি, কিন্তু এখনও ফিগার করতে পারিনি। দেখা যাক কতক্ষণ লাগে। পাইলাম, তাকে পাইলাম, চায়না ইস্টার্ন লঞ্চ। সো দিস ইজ চায়না ইস্টার্ন ভিআইপি লঞ্চ। সো লঞ্চের সময় কাটানোর পরে আমরা এখন যাচ্ছি আমাদের ফ্লাইট ধরতে। আমাদের গেট নাম্বার হচ্ছে 35। সো আমরা দোতলায়, এখন 4 তলায় উঠতে হবে, সেখানে যেয়ে 35 নম্বর গেট খুঁজতে হবে। বোর্ডিং করতে এসে দেখি আমার ফ্লাইট প্রায় 30 মিনিট লেট। সো কি আর করা, এখন বসে আছি, বসে নেই ঠিক, হাঁটতেছি আর কি। চায়না এয়ারপোর্টে এরকম মাসাজ চেয়ার আছে, আপনি চাইলে এই কিউআর কোডগুলো স্ক্যান করে এই মাসাজগুলো নিতে পারবেন। এই যে এখানে কিউআর কোড স্ক্যান করবেন, তাহলে আপনার মাসাজটা ওপেন হয়ে যাবে। বাট সবই চাইনিজ লেখা, তাই ঠিক বুঝতে পারতেছি না যে এটা কত টাকা লাগে। এবং আমি ইংরেজি
মাত্র একটা ড্রোন দেখলাম, যে ড্রোনটা কোনো ম্যানুয়াল রিমোট কন্ট্রোল ছাড়াই শুধুমাত্র আপনাকে আপনার ফেসকে ডিটেক্ট করেই সে আপনাকে রেকর্ড করতে পারে। চায়নার ইনোভেশন যে ভাই কোন জায়গায় গেছে, আনবিলিভেবল। খুবই ভালো লাগছে জিনিসটা। ও আরেকটা জিনিস বলতে ভুলে গেছি। So, আমি যখন ইমিগ্রেশন করতেছিলাম তখন ওরা আমাকে জিজ্ঞেস করলো যে আমি কোত্থেকে আসছি। তো যখন আমি বললাম যে আমি বাংলাদেশ থেকে আসছি, ওরা একটা জিনিস চাপ দিল, এরপরে সব কিছুই বাংলাতে ট্রান্সলেট হয়ে আসতেছে। মানে আমার কাছে এটা খুবই ভালো লাগছে যে আপনি যে দেশের, সেই দেশের ল্যাঙ্গুয়েজে ওরা আপনার সাথে কমিউনিকেট করবে। প্লাস এখানে একটা দোকানে একটা মেশিন দেখলাম, যে ইউজুয়ালি আমরা সাধারণত গুগল ট্রান্সলেট ইউজ করি এক ল্যাঙ্গুয়েজ থেকে আরেক ল্যাঙ্গুয়েজে কনভার্ট করার জন্য, যদি আমরা সেই ল্যাঙ্গুয়েজটা না জানি। কিন্তু চায়নাতে তো গুগল চলে না, তো কী হবে? তো তারা একটা মেশিন ইনভেশন করছে, এখানে প্রায় সব দেশের ল্যাঙ্গুয়েজই ইনস্টল করা আছে। সো আপনি যে দেশের ল্যাঙ্গুয়েজ আপনি বলবেন, ওরা অটোমেটিক্যালি অন্য দেশের ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে ফেলবে। তো জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে। মানে এটা আমি এর আগে বিভিন্ন টিকটক বা অন্যান্য ভিডিওতে দেখছিলাম, বাট আমি জিনিসটা সামনাসামনি দেখলাম, তো মানে আমার কাছে অসম লাগছে। চায়না এই ডিভাইসটা কিনতে হবে, বুঝছেন? হ্যাঁ, এই ডিভাইসটা আমার কাছে খুবই ভালো লাগছে। দাম বেশি না, আপনার মনে হয় কত চাইলো? 3,000 বা 4,000 RMB। 3,000 4,000। হ্যাঁ, কত হয় তাহলে? 3,000 RMB হলে আপনার বেশ মানে 1 RMB দিলে কত দ্বিগুণ দিতে হবে? 18 টাকা কমিয়েন। আচ্ছা, 1 RMB গেলে 40,000 টাকার মতো প্রায়। হ্যাঁ, 40,000 টাকা না? 40,000। 40,000 সামথিং। মানে তারপর এটা তো লাইফ সেভিং হ্যাঁ, তাই না? হ্যাঁ। মানে অ্যাটলিস্ট এইখানে, কারণ এরকম একটা জিনিস পাওয়া যেখানে আপনার কেউ ল্যাঙ্গুয়েজ বোঝে না। 可对当事人给予警告、罚款、行政拘留等处罚；对严重者将追究刑事责任，以确保您的飞行安全。祝您旅途愉快。 Dear passengers, to ensure a smooth and safe flight for all, সাংহাই এয়ারলাইন্সে প্লেনে উঠে পড়লাম, একদম ফ্রন্ট সিট, তো লেগ স্পেস অনেক বেশি, সাথে ভাইও আছে একসাথে। ফর্চুনেটলি একসাথে ট্রাভেল করবো সাংহাই পর্যন্ত। 为了飞行安全，请您在飞机上不要使用充电宝。 আর এখানকে আর এই সিটে বসার একটা সুবিধা হচ্ছে এখানে লেগ স্পেস অনেক বেশি। এক বন্দর থেকে আরেক বন্দরে। চলে আসলাম সাংহাই এয়ারপোর্টে, লাইফের ফার্স্ট টাইম সাংহাই। দেখা যাক সাংহাইতে কেমন লাগে। তো এখন যাচ্ছি অ্যারাইভেল কাউন্টারে ব্যাগেজ ক্লেম করতে। দেখা যাক ব্যাগেজ পাই কিনা ঠিক মতো। ব্যাগেজ ক্লেমের জন্য ওয়েট করতেছি, ব্যাগেজ এখনও আসেনি। আমাদের গেট নাম্বার হচ্ছে 5, সরি আমাদের লাগেজ বেল্ট নাম্বার হচ্ছে 5, তো সেটাই ওয়েট করি। দেখা যাক কতক্ষণ লাগে ব্যাগ আসতে। সো আমি এখন সেকেন্ড ফ্লোরে যাচ্ছি, সেকেন্ড ফ্লোরে টার্মিনাল 2। তো সেই টার্মিনাল 2তে যেয়ে আমাকে বোর্ডিং পাস কালেক্ট করতে হবে। সেকেন্ড ফ্লোরে সব টার্মিনাল, এখানে দেখা যাচ্ছে মেট্রো, মাগলেভ, কোচ সবগুলোর এখানে পার্কিং আছে।
চলে আসলাম ইন্টারন্যাশনাল ডিপার্চারে। এখন এখানে আমাকে এয়ারলাইন্সের অফিস খুঁজতে হবে। এয়ারলাইন্সের কাউন্টার খোঁজার পরে তারপর হচ্ছে বোর্ডিং পাস। মাঝে রাত 1:45, পুরো এয়ারপোর্টে শুনশান নিরাপত্তা। এয়ারপোর্ট অথরিটির কেউ নাই, কারণ সকাল 5টার আগে কোনো ফ্লাইট নেই। তাই এতক্ষণ আমাকে এখানে বসে বসে ওয়েট করতে হবে। দেখি কোথাও বসার জায়গা পাই কিনা। এখন বাজে রাত 2টা, তো 5টা পর্যন্ত কোনো ইন্টারন্যাশনাল ফ্লাইট নাই, তাই সব কিছুই বন্ধ। তো 5টার সময় ইন্টারন্যাশনাল ফ্লাইটের গেট ওপেন হবে, তারপর সিকিউরিটি চেক, এরপরে হয়তো আমি লাউঞ্জে যেতে পারবো। এখন এখানে বসে রেস্ট নিতে হবে। সো এটাই হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রাভেলের প্যারা। আপনারা যখন এক এয়ারপোর্ট থেকে আরেক এয়ারপোর্টে যাবেন, তখন যদি মাঝখানে কোনো ব্রেক পিরিয়ডে পড়ে যান, তাহলে এরকম বসে থাকতে হবে। এখানে আমরা সবাই চেক ইনের জন্য ওয়েট করতেছি। চেক ইনের গেট এখনও খোলা হয় নাই। দেখেন কী পরিমাণ লম্বা লাইন। এটা কিন্তু আজকে এয়ারপোর্টের ফার্স্ট ফ্লাইট। সো এখন পর্যন্ত আমার ফ্লাইটের আপডেটটা আপনাদের সাথে শেয়ার করি। সো আমি প্রথমে আসছি ঢাকা থেকে কুনমিং। সেটা ছিল একটা ইন্টারন্যাশনাল ট্রিপ। সো কুনমিংয়ে আমার ছিল প্রায় 3 ঘন্টা লেওভার। কুনমিং থেকে এরপর আমি চলে আসছি সাংহাই। সাংহাইতে এখন পর্যন্ত আমার 6 ঘন্টা লেওভার আছে। বাট কুনমিং থেকে যে সাংহাইতে যে আমি আসছি, এটা ছিল একটা ডোমেস্টিক ট্রিপ। সো সাংহাইতে আসার পরে আমাকে আমার ব্যাগেজ ক্লেম করতে হয়েছে, কারণ এরপরে অর্থাৎ সাংহাই থেকে আমি যে টোকিও নাইতাতে যাব, সেটা হচ্ছে আবার একটা ইন্টারন্যাশনাল ট্রিপ। সো আমি এখন ওয়েট করতেছি আমার চেক ইনের জন্য। যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল ট্রিপ, তাই এখানে আমাকে আবার চেক ইন এবং আবার বোর্ডিং করতে হবে। করার পরে আমি সকাল 8টায় আমার টোকিও নাইতার উদ্দেশ্যে যাত্রা শুরু করব। তো সাংহাইতে ইমিগ্রেশন এবং বোর্ডিং শেষ। এখন যাচ্ছি লাউঞ্জের উদ্দেশ্যে। যেহেতু আর্লি মর্নিং ফ্লাইট, তাই ওখানে যেয়ে ব্রেকফাস্ট করতে হবে, একটু ফ্রেশও হতে হবে। পাশাপাশি ক্যামেরা এবং মোবাইলের ব্যাটারি চার্জ করতে হবে। সো আমাকে অন্য একটা টার্মিনালে যেতে হবে। তো এই টার্মিনালে যাওয়ার জন্য এখানে আমাকে একটা ট্রেন ইউজ করতে হবে। সো নেক্সট ট্রেন আসবে 1 মিনিট 35 সেকেন্ড পরে। সো আমি ট্রেনের জন্য ওয়েট করতেছি। ট্রেন চলে আসছে। চলে আসলাম অন্য একটা গেটে। তো প্রায় 3 থেকে 4 মিনিটের একটা ট্রেন জার্নি ছিল। সো এখন আমি আমার গেটের দিকে যাচ্ছি। সো একা একা সাংহাই এয়ারপোর্টে হাঁটতেছি আর লাউঞ্জ খুঁজে বেড়াচ্ছি। দেখি আজকে খুঁজে পাই কিনা। চায়না এয়ারপোর্টে এরকম ওয়াটার ভেন্ডিং মেশিন আছে। সো এখানে হচ্ছে অ্যাম্বিয়েন্ট, মানে রেগুলার টেম্পারেচার, আর এখানে হচ্ছে হট। সো আপনি চাইলে নর্মাল টেম্পারেচার পানি কিংবা হট টেম্পারেচার পানি খেতে পারেন। এটা হচ্ছে ওয়ান টাইম ফানেল।
সো গুড মর্নিং, ফ্রেশ হলাম। এখন আমি আমার গেটের দিকে যাচ্ছি। টোকিওর ফ্লাইট সকাল 8টায়, এখন বাজে 7:15। আমার ধারণা বোর্ডিং শুরু হয়ে গেছে, যাই দেখি কী অবস্থা। ইয়েস, আমার ধারণা কারেক্ট, বোর্ডিং শুরু হয়ে গেছে। যে বোর্ডিংয়ের লাইনে দাঁড়াই। সিট পেয়ে গেলাম, এবার উইন্ডো সিট। তবে এবারের সিটটা চেয়ে নিতে হয়েছে, আর আমি সবার লাস্ট প্যাসেঞ্জার। সো হোয়াট, উইন্ডো ইজ উইন্ডো ম্যান। এই ছিল আজকের সাংহাই এয়ারলাইন্সের সকালের নাস্তা। এটা হচ্ছে দুধ, কিছু ফ্রুটস, একটা পেস্ট্রি, সাথে চীনাবাদাম, একটা চিপস, আর এটা একটা বিস্কিট, আর এটা হচ্ছে ডিমের এক প্রকার খাবার। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আমি এখন জাপানের টোকিওর নারিতা এয়ারপোর্টে। ফাইনালি আই মেড ইট হিয়ার। ফ্রেশ হয়ে নিলাম। আমি এখন যাচ্ছি ব্যাগেজ ক্লেম করতে, তারপরে হয়তো ইমিগ্রেশন হবে। ও ভুল বললাম, আগে হচ্ছে ইমিগ্রেশন, তারপরে হচ্ছে ব্যাগেজ ক্লেম। প্রায় 22 ঘন্টা জার্নি করছি, তাই মাথা পুরো আউট। বাই দ্য ওয়ে, লংগেস্ট জার্নি অফ মাই লাইফ। প্রথম দর্শনে জাপান আমার কাছে খুব সবুজ একটা কান্ট্রি মনে হয়েছে। এখানে সবুজের সমারোহ, প্রচুর গাছ, পাহাড়। তো আশা করি জাপানে আমার দিনগুলো ভালোই কাটবে। সো আমার ইমিগ্রেশন কমপ্লিট। ইমিগ্রেশনে হালকা জিজ্ঞাসাবাদ হয়েছে কেন আমি জাপানে আসছি, কোথায় আসছি। তো যেহেতু আমি একটা সেমিনার অ্যাটেন্ড করতে আসছি, তো সেটার কাগজপত্র দেখতে চাইলো অ্যাজ ইউজুয়াল। দেখার পর একটা সিল মেরে ছেড়ে দিল, সিম্পল। সো জাপানিজ ইয়েন তোলা শেষ সাকসেসফুলি। বাংলাদেশের ভিসা কার্ড দিয়ে আমি জাপানিজ ইয়েন তুলতে পারছি। সো এখন আমি যাবো সিম কিনতে, প্লাস হচ্ছে হানেদা এয়ারপোর্ট যাওয়ার জন্য লিমুজিন নিতে। সো সিম কেনা শেষ। 15 দিনের জন্য আমার সিম নিতে খরচ পড়লো 6000 ইয়েন।
এখানে আনলিমিটেড ডাটা থাকবে আর হাই স্পিড খুব সম্ভবত 788 Mbps পার সেকেন্ড। জানি না খরচ বেশি পড়ছে না কম পড়ছে, বাট সিম ছাড়া তো চলা যাবে না, তাই না? এখন লিমুজিন সার্ভিস খুঁজতেছি। সেই লিমুজিন বাসে করে আমি হানেদা এয়ারপোর্টে যাব এবং সেই হানেদা এয়ারপোর্ট থেকে তারপরে ট্যাক্সি করে আমার লার্নিং সেন্টারে যাব। আমার মনে হয় আমি পেয়ে গেছি। এটা হচ্ছে লিমুজিন সার্ভিস। সো আমি এই যে টার্মিনাল 2 থেকে বের হয়ে এই যে বাস কাউন্টার, এখানে সব বাসগুলো আসে, একটু পরে হয়তো এই কাউন্টারে চলে আসবে। তারপর সেই কাউন্টার থেকে উঠে আমি যাব হচ্ছে হানেদা এয়ারপোর্টে টার্মিনাল 3-তে। তারপর সেখান থেকে ট্যাক্সিতে করে আমি চলে যাব লার্নিং সেন্টারে। সো বাসে উঠে পড়লাম 2D, this one. So this is my set, this is the total bus, বেশ কমফোর্টেবল। আমরা এখন এক্সপ্রেসওয়ে ধরে হানেদা এয়ারপোর্টের দিকে যাচ্ছি। তো শুরুতেই আমরা হানেদা এয়ারপোর্ট টার্মিনাল 1-তে যাব, তারপর 2-তে, এরপর টার্মিনাল 3-তে আমি নেমে পড়ব। চলে আসলাম হানেদা এয়ারপোর্টের টার্মিনাল 3-তে। আমি এখন ট্যাক্সি নিব, বাট তার আগে একটু এই এয়ারপোর্টটা ঘুরে দেখি আর দেখি এখানে পাসমো বা সুইকার কার্ড পাওয়া যায় কিনা, কারণ এটা খুব ইম্পর্ট্যান্ট। এখান থেকে আমি আমার সুইকার কার্ডটি নিয়ে নিলাম। এটা হচ্ছে ট্যাক্সির লাইন, বিশাল লম্বা লাইন। আমি এখন ট্যাক্সি লাইন ধরবো। তো ট্যাক্সিতে উঠে বসলাম, যাচ্ছি এখন আমার গন্তব্যে। He is my chauffeur. Thank you very much. My pleasure. জাপানের ট্যাক্সিগুলো খুবই সুন্দর, বেশ ওয়েল ইকুইপড। Yes. I see. That's first time? Yeah, first time here. Oh, really?
তো আমি চলে আসছি লার্নিং সেন্টারে। সো আমাকে রিসিভ করতে আসছে ওনারা। আমি এখন ঢুকতেছি। আই এম মেকিং এ ব্লগ। হাই, ওকে ওকে।